আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি আরও নতুন একটা ব্লগে। এই মুহূর্তে আছি টাঙ্গাইল মহাসড়কে, আর আমার সাথে আছে আজকে অসীম দা। আমি মূলত আজকে দাদার পিলিয়ন। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং কোথায় কোথায় যাই, কি কি দেখতে পারি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা আসলে এই শীতটাকে উপভোগ করতে যাচ্ছি। আমরা চলতে পথে যেখানে চোখ পড়বে, যে সৌন্দর্য আমাদেরকে টেনে নিতে পারবে, সেদিকে আমরা ধাবিত হব। প্রকৃতি প্রেমী যেহেতু আমরা, প্রকৃতির কাছে আমরা ছুটে চলে যাচ্ছি। দেখি কোথায় আমাদেরকে নিয়ে যায় রাস্তা, সেদিকেই যাব। আর ট্রাভেল বাইকার্সের মনির ভাই তো আছেই আমার সাথে। হ্যাঁ, আর আমার চ্যানেল হলো আনস্টপেবল রাইডার ARM, ওটা আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন, ইনশাল্লাহ সামনে দেখা হবে। নতুন আরও একটা জেলা এক্সপ্লোর করতে যাচ্ছি, এটাই আমাদের কাছে আনন্দের। আর বাইকারদের মূলত রাইডিং, নতুন নতুন জেলা, নতুন নতুন স্থান, এগুলোই বাইকারের জন্য আনন্দ। তো বাইকার ছুটে চলেছি আমরা এখন হাইওয়েতে। আর আজকে হচ্ছে যে আমরা দুইজনই, কাউকে বলা হয় নাই। আমার বাইকের কিছু কাজ রয়েছে, বাইকের অবস্থা খুব বেশি একটা ভালো না, আবার পকেটে ফিনান্সিয়াল অবস্থা খুব বেশি একটা ভালো না। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আজকে একটা বাইক নিয়ে এই দুইজনে যাচ্ছি, জাস্ট খরচ কমানোর জন্য, ইকোনমিক ট্যুর করার জন্যই হচ্ছে যাওয়া। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে রাইডিং এবং এক্সপ্লোরিং নতুন নতুন জেলা, নতুন নতুন দর্শনীয় স্থান। এই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে হচ্ছে আমাদের ছুটে চলা। সবসময় তো আসলে ফিনান্সিয়ালি এনরিচ থাকা হয় না। আর যারা ট্যুর পোকা, ট্যুর যাদের মাথায় একবার ঢুকে গেছে, তারা মাসে একটা ট্যুর ছোটখাটো না দিলে ওই শরীরের জোশ থাকে না, মনের যে একটা সতেজতা, ওই জিনিসটা থাকে না। সো বন্ধুরা, লেটস গো উইথ আস and stay the full video. I think you will enjoy this motor vlog. বাইকার্স, এই মুহূর্তে আমরা আছি এলেঙ্গা, টাঙ্গাইল এলেঙ্গা। এলেঙ্গা তো জামালপুর সড়ক, যে দিক দিয়ে আসলাম টাঙ্গাইল থেকে, এখন হচ্ছে জামালপুরের সড়ক ধরে আমরা সামনে এগিয়ে যাব। আর সোজা রাস্তাটা গিয়েছে হচ্ছে যমুনা সিরাজগঞ্জ দিকে। আর আস্তে আস্তে সুন্দর সুন্দর অনেক সরিষার ক্ষেত দেখতে পেলাম, দুই সাইডে শুধুই সরিষার ক্ষেত। এখন চালাচ্ছি হচ্ছে ভার্সন 3 FZ V3। তো ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা হচ্ছে এখন এলেঙ্গা টু জামালপুর রোডে। আর এই রোডে আগে একবার আসা হয়েছিল, এই রোড ধরে আমরা গিয়েছিলাম হচ্ছে এই গোপালপুরের যে মসজিদ দেখতে। এগুলো হচ্ছে খড়ের মাচালি, অর্থাৎ ধান কাটার পরে যে ধানের গোড়া থাকে, গোড়ালি অংশ, যেগুলো গরুকে খাবার দেওয়া হয়, এই যে সেই খড়ের মাচালি গ্রাম অঞ্চলে দেখা যায়। তো আমরা চলতে পথে হাইওয়ের পাশেই দেখতে পেলাম, এটাও একটা দর্শনীয় বিষয়। আমরা অনেকেই জানি, যারা শহুরে জীবন লিড করি, তারা এইসব বিষয় অনেক কিছুই আমাদের অজানা, আমরা অনেক কিছুই জানি না। বাইকার্স, আমরা এখন হচ্ছে টাঙ্গাইলের গোপালপুর পার করছি। আর টাঙ্গাইলের যে মসজিদ, গোপালপুর যে মসজিদটা রয়েছে, সেই মসজিদ আছে এদিকে, এই হাতের বাম দিকে। যাওয়ার বেশ কয়েকটি রাস্তা রয়েছে। তো এখান থেকে প্রায় 12-13 কিলো দূরে। তো আপনারা যারা যাবেন, এই রাস্তায় কিন্তু আপনাকে আসতে হবে। আর এই সংক্রান্ত কিন্তু আমার একটা ভিডিও আছে, যে টাঙ্গাইল এক্সপ্লোরিং টাঙ্গাইল, টাঙ্গাইলে কি কি দেখার আছে, সেখানে যা যা দর্শনীয় আছে উল্লেখযোগ্য, সেগুলো আমরা একটা ডে ট্যুরে দেখে গিয়েছিলাম। সে একটা ব্লগ আছে, আমি ব্লগের লিঙ্ক আই কার্ডে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু হচ্ছে যে কমেন্টস করবেন। আপনার ব্লগ দেখলে ভালো লাগুক মন্দ লাগুক, আপনার ইচ্ছা অভিব্যক্তি, আপনার এলাকা যদি হয়, আপনার এলাকায় কি দর্শনীয় আছে, এগুলো কমেন্টস করবেন। কমেন্টস করলে আমরা যাওয়ার জন্য একটা উৎসাহ পাবো, যে কোথায় কি আছে সেই রিসোর্সটা পাবো। একটা ভিডিও করি, এত কষ্ট করে ভিডিও শ্যুট করি, ব্লগ করি, তারপরে এটা এডিট করতে 6-7 ঘন্টা সময় লেগে যায়। তারপরে যদি আপনাদের একটা লাইক, একটা কমেন্টস, একটা সাবস্ক্রাইবার যদি না পাই, তাহলে মনে করেন যে কষ্টটা কষ্টই থেকে যায়।
তো আশা করি যারা ভিডিও দেখছেন অবশ্যই ইতিমধ্যে আপনারা লাইক করে দিয়েছেন, আর যারা লাইক করেননি অবশ্যই লাইক করে দিন, একটা গঠনমূলক কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে চাইলে শেয়ার করতে পারেন। এই যে মাছের ট্রাক, এই ট্রাকে ঢাকা সহ বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আমরা যে তাজা মাছ কিনি এই ট্রাকের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। এই ট্রাকে মাছ রেখে সেই মাছকে পানি এইভাবে সার্কুলেট করতে না থাকলে মাছ মারা যায়, পানি সার্কুলেট করে মাছকে বাঁচিয়ে রাখা হয় এবং সেই মাছ আমরা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে জ্যান্ত রুই, কাতলা, মৃগেল বিভিন্ন ধরনের মাছ কিনে থাকি, সেই মাছ পেয়ে থাকি। বন্ধুরা, আমরা চলে এসেছি মধুপুর সেতু। এই ডানের দিকে যায় হচ্ছে ময়মনসিংহ, আর সোজা হচ্ছে শেরপুর, আর বামের দিকে হচ্ছে জামালপুর। আমরা যাব হচ্ছে জামালপুর রাস্তায়, যে বামে জামালপুর, সোজা ময়মনসিংহ। এদিকে রাস্তাঘাট এবং লাইফস্টাইল বেশ ভালো গোছানো, অনেকটা সাজানো গোছানো আর কি। আর যতটুকু চোখে পড়লো দৃষ্টিসীমার ভিতরে খুব বেশি গরিব লোক সম্ভবত নাই এলাকায়। মোটামুটি সম্ভবত যে মাথা পিছু আয় সবার এভারেজ খারাপ না, অর্থাৎ চরম দরিদ্র সীমার নিচে বসবাসকারী লোকজনের সংখ্যা এই টাঙ্গাইল জেলাতে খুব কমই মনে হলো এখন পর্যন্ত। আমরা এখন আছি গোলবাড়ি। স্বাগতম মধুপুর পৌরসভা। আমরা মধুপুর পৌরসভায় প্রবেশ করতে যাচ্ছি। এখন রয়েছে গোলবাড়ি সেতুতে। আর ওই দেখুন মাছ ধরার জাল। এই এলাকায় এই ধরনের নেট দিয়ে মাছ ধরে। আমাদের এলাকায় অবশ্য এটা নাই, আমাদের ফরিদপুরের দিকে এই ধরনের সিস্টেম নাই। ওখানে বড় ভেসাল আছে এবং আরো অন্য অনেক পদ্ধতি আছে, কিন্তু এই পদ্ধতিতে এই মাছ শিকারের ব্যবস্থাটা আমি সাধারণত ঢাকার আশেপাশেই খুব বেশি দেখি। নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, সাভার, মুন্সিগঞ্জ এই সাইডটাতে এই ধরনের মাছ ধরার প্রসেসটা দেখা যায়। অন্য কোথাও আমি খুব বেশি একটা দেখি নাই, বিশেষ করে আমাদের এলাকায় এটি তেমন একটা নাই। আর এগুলো হচ্ছে ধান গাছের চারা, যেটাকে বলে আমাদের এলাকায় বলা হয় পাতো অথবা ধানের চারা। এই ধানের ছোট চারাগুলো যখন একটু বড় হবে তখন এগুলো তুলে নিয়ে জমিতে রোপণ করা হয়। জামালপুর ইকোনমিক জোন, এটা হচ্ছে ইপিজেড। অনেক গরুর খামারের মতো মনে হচ্ছে। জামালপুর ইপিজেড নির্মাণাধীন। গাইস, আমরা এখন আছি জামালপুর শহরে। তো জামালপুর শহরে যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের উপরে রয়েছে এই মুহূর্তে, আর ডান সাইডে দেখা যাচ্ছে ওটাই সম্ভবত ট্রেন স্টেশন বা রেলওয়ে স্টেশন। পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে একটা গ্লান্স। রেল স্টেশন, হ্যাঁ, যে রেল জংশন দেখা যাচ্ছে ওটা হচ্ছে রেল স্টেশন। এখন জামালপুর শহরের উপরে রেল লাইনের উপরে যে ফ্লাইওভার পার হচ্ছি। এই মূলত জামালপুর শহরটা হচ্ছে যে এই ফ্লাইওভারটার নিচে। তো আমরা এখন যাচ্ছি দয়াময়ী মন্দির নামে একটা মন্দির দেখতে। এটাই হচ্ছে দয়াময়ী মন্দির। তো গাইস, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে শ্রী শ্রী দয়াময়ী মন্দির জামালপুরে। এটা স্থাপিত হচ্ছে 1698 খ্রিস্টাব্দ, তার মানে অনেক পুরানো। এখানে একটা পোস্ট অফিস আছে বা ছিল এখনো, হয়তো এটা এখন আর কার্যকর নাই। তো সুন্দর রং করা, ডিজাইনের কারুকার্য খচিত, অনেক পুরনো একটা মন্দির। 1698, প্রতিষ্ঠাতা জায়গিরদার শ্রীকৃষ্ণ রায় চৌধুরী। অফিস। শিব মন্দির। শিবের একটা মূর্তি দেখা যাচ্ছে এখানে।
এটা জামালপুর একটা মাজার, এটা নাকি তারেক শাহ মাজার আর কি, বাংলার আজমির। আর ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রহ্মপুত্র নদ। বাংলাদেশে কিন্তু নদ খুব কমই আছে, তো নদ কিন্তু হাতে গোনা দুই একটা আছে। তার মধ্যে ব্রহ্মপুত্র, কুমার, এই ধরনের হাতে গোনা কয়েকটা নদ বাংলাদেশে রয়েছে। আর ব্রহ্মপুত্র কিন্তু বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদ। বাইকার্স, আমরা এখন ব্রহ্মপুত্র নদের পাড় ধরে এগিয়ে যাচ্ছি সামনে। ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি দেখা যাচ্ছে, সম্ভবত প্রাইভেট কোনো ইউনিভার্সিটি। সুন্দর দৃষ্টিনন্দন একটা ব্রিজ, আর ওই পাশে অনেক খালি জায়গা আছে ইউনিভার্সিটির ক্যাম্পাস। হজরত শাহজামাল রহমতুল্লাহের মাজার শরীফ, পাশে হচ্ছে পুলিশ সুপারের কার্যালয়, জেলা আইনজীবী সমিতি। মোটামুটি সব দেখা যাচ্ছে, জেলা দায়রা জজ আদালত, যে ব্রহ্মপুত্র নদীর পাড়েই সব অবস্থিত। পশ্চিম পাড়ে জজ কোর্ট মসজিদ, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। গাইস, আমরা যে ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে আসছি এই পর্যন্ত, এটা যারা শুনতেছে বা যারা জিজ্ঞাসা করছে, এদের বললে এরা অ্যাস্ট্রোনাইজ হয়ে যাচ্ছে যে কি ঢাকা থেকে চলে আসছেন এত দূর, মানে সবাই অবাক হয়ে যাচ্ছে। অথচ আমাদের মতো বাইক লাভার যারা আছে, যারা ট্যুর লাভার, বাইক লাভার, তাদের কাছে যে এটা কোনো বিষয়ই না, এই জিনিসটা ওনাদের মেমোরিতে নাই, ডিকশনারিতেও নাই। সিভিল সার্জনের বাসভবন কার্যালয় পাশে, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, এলজিইডি, এটা এলজিইডি অফিস। হজরত শাহজামাল রহমতুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, এখানে তার একটা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। মানে জামালপুর শহরের যত সরকারি দপ্তর, অধিদপ্তর, কোর্ট যা আছে সব হচ্ছে যে ব্রহ্মপুত্র নদীর একদম পশ্চিম তীরে অবস্থিত। এই এক রোডেই সবকিছু। এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার কাছে, যে একটা শহরের এক জায়গায় যখন সবকিছু থাকে, তখন যারা সেবা প্রত্যাশী তাদের কাছে জিনিসটা সহজ হয়ে যায়। যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা, এবং এই ঘোরা লাগে না যে কোথায় কি আছে না কি নাই, এই ঘোরাটা লাগে না। রেল লাইন থেকে ডাইনে যাবো। যে তোমরা কি সবাই হাফিজে পড়তেছো? হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা ঢাকা থেকে আসছি তোমাদের জামালপুরে। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করো। তোমাদের ভিডিও করে নিয়ে গেলাম কিন্তু। হযরত শাহ কামাল বাবার দরবার শরীফ, এই এলাকায় অনেক দরবার শরীফ দেখতে পাচ্ছি। একটু পরপরই হচ্ছে যে শুধু মাজার। ইতিমধ্যে আমরা প্রায় 8-10টা মাজার দেখে ফেললাম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগতেছে। একদম মনে হচ্ছে হলুদ আর সবুজের মিশ্রণ। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এভাবেই প্রতিটা জেলাতেই অন্তত একটা করে বিশ্ববিদ্যালয় হওয়া দরকার। বর্তমানে যে কয়টা আছে, 30টা বা 31টা, এটা অন্তত 64টা হওয়া উচিত, 64+ এবং একটা বিশাল অংশ জেলা কোটা থাকা উচিত। প্রবেশ করছি আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সুন্দর পরিপাটি গোছানো, এটা হচ্ছে খেলার মাঠ। তো ঘুরতে ঘুরতে জামালপুর শহরে অনেক কিছুই দেখা হয়ে গেল, অনেক কিছুই দেখলাম। দেখতে দেখতে অবশেষে এই ক্যাম্পাসে এলাম। ক্যাম্পাস ঘোরাও মোটামুটি শেষ। তো আজকে সারাদিন আমরা হচ্ছে জামালপুর সিটি এক্সপ্লোর করলাম। জামালপুর শহরে অনেক কিছু দেখলাম, যত কিছু দর্শনীয় ছিল মোটামুটি সবই দেখলাম। আর ক্যাম্পাসটা মূলত হচ্ছে এদিকে অপোজিটে, একটু ঘোরান তো। এই যে সামনে, এটা হচ্ছে ক্যাম্পাস। সুন্দর দেবদারু গাছের সারি এবং খুব সুন্দরভাবে সজ্জিত। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি আজম চত্বর, বিজয় চত্বর। এদিক যায় কোন দিকে? ইসলামপুর। আর এদিকে দেওয়ানগঞ্জ হচ্ছে এদিকে। আর এটা হলো শহরে। আর এটা মেলান্দা আর মাদারগঞ্জ। আর এটা যে ঢাকা হাইওয়ে। মুক্তি সংগ্রাম জাদুঘর, জামালপুর গান্ধী আশ্রম। তো বন্ধুরা, আমরা ঢাকা থেকে এসেছিলাম জামালপুরে। জামালপুরে একটা দর্শনীয় স্থান এবং ঐতিহ্যগত একটা স্থাপনা, যেটা হচ্ছে গান্ধী আশ্রম। আমরা বর্তমানে সেই গান্ধী আশ্রমে রয়েছি। আর গান্ধী আশ্রমের প্রতিষ্ঠা হয়েছিল 1936 সালে, যতটুকু জানতে পারলাম এখান থেকে। এই গান্ধী আশ্রমের যিনি পৃষ্ঠপোষক বা এখন দেখাশোনা করছেন, তার কাছ থেকে আমরা এই স্থাপনা সম্পর্কে বা এর ঐতিহ্য সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করছি। এবং এখানে কি কি দর্শনীয় জিনিস আছে বা কি কি স্মৃতি রয়েছে জাদুঘরে, সেগুলো আমরা একটু অ্যাট এ গ্লান্স দেখব। তো এখন আমরা আমাদের যে পৃষ্ঠপোষক রয়েছেন তার কাছ থেকে আমরা একটু ব্রিফ নিচ্ছি আর কি। আমাদের জামালপুর গান্ধী আশ্রমটি এটা গড়ে ওঠে 1934 সালে।
আসলে তখন ওই যে মহাত্মা গান্ধীর যে অহিংসা আন্দোলন, সেই আন্দোলনের সূত্র ধরেই ওই পথরেখা ধরেই গান্ধী আশ্রম গড়ে ওঠে। আর এই আশ্রম গড়ে তুলেন তখন এই অঞ্চলের কৃষক নেতা এবং ব্রিটিশ বিরোধী অঞ্চলের নেতা নাসিরউদ্দিন সরকার। উনি আশ্রম গড়ে তোলেন। আশ্রমের মূল কাজ ছিল তখন ওই সময় যে খাদি আন্দোলন, খাদি কাপড় বুনন, এইটা প্রশিক্ষণ ছিল এবং সেখানে মেয়েদের স্কুল ছিল, একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র ছিল, বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, নানাবিধ কর্মসূচি ছিল ওইখানে। এটা মূল কারণ হলো যে পাশাপাশি হচ্ছে সমাজ উন্নয়নের জন্য, আরেকটি হচ্ছে মানুষকে আত্মনির্ভরশীল করার জন্য কাজ, আর সেই সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনটা বেগবান করার জন্য। এটি মূলত ছিল আশ্রমের মূল ইতিহাসটা। তো এটা ভালোভাবেই চলছিল। এটা আসলে 47-48-এর দেশভাগের সময়টা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মানে নাসির সরকারের যে বাড়ি আঙিনা, এখানেও মানে আশ্রম ঘরটি ছিল, আবার ওই ঝিনাই নদীর পাড়ে হাজিপুর যে জায়গা, সেখানেও মূল আশ্রমটি ছিল। এটা বন্ধ হয়ে যায়। তো 2007-এ যখন জাতিসংঘ মহাত্মা গান্ধীর জন্মদিনকে 2 অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস ঘোষণা করে, সেই দিনটির মাধ্যমেই নাসির সরকারের পরিবার এবং এলাকাবাসীর উদ্যোগে আবার নতুন করে এটা আত্মপ্রকাশ করে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠে। আপনি দেখবেন যে মুক্তি সংগ্রাম জাদুঘর। এই মুক্তি সংগ্রাম জাদুঘরে কী রয়েছে সেটি হচ্ছে যে এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আমাদের যে পাকিস্তান বিরোধী আন্দোলন, আমাদের 69-এর যে গণঅভ্যুত্থান, আমাদের যে 71-এর মুক্তিযুদ্ধ, 30 লক্ষ প্রাণের বিনিময়ে যে আমরা এই দেশটা পেয়েছি, তারই তথ্য স্মারক এখানে এই জাদুঘরে রয়েছে। নতুন প্রজন্মের সন্তানরা, শিক্ষার্থীরা তারা প্রতিনিয়ত এখানে আসে শেখার জন্য, তারা ওই সেই শিক্ষায় প্রাণিত হয়ে যায়। তার পাশাপাশি আমরা জামালপুর অঞ্চলের যে ইতিহাস, ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, সেটিকেও এখানে জাদুঘর ধারণ করছে এবং সেটা আবার নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিচ্ছে। বন্ধুরা, এতক্ষণ যিনি আমাদের মাঝে তথ্য উপাত্ত তুলে ধরলেন তিনি জনাব হিল্লোল সরকার। তার একটি টি স্টল এবং কফি হাউস রয়েছে বিলের মাঝখানে। এটা হচ্ছে রৌমারী বিল, জামালপুর জেলার মেলান্দ উপজেলার রৌমারী বিলের মধ্যে অবস্থিত। এটা তার একটি ক্রিয়েশন, তার একটি উদ্যোগ। তো এই বিলে প্রচুর পরিমাণ সরিষার চাষ হয়, আর সরিষা বিলের মাঝখানে এই ছোট্ট একটি কফি হাউস খুবই দৃষ্টিনন্দন এবং ইউনিক একটা ভাইব দিয়েছে এই অঞ্চলকে। আর তিনি হচ্ছেন একজন জনসেবক, প্রাক্তন উপজেলা পরিষদ চেয়ারম্যান। তো ভাই আমাদেরকে নিয়ে আসলেন তার এই কফি হাউসে কফি খাওয়ানোর জন্য। আমরা এখানে খুব সুন্দর একটা টাইম পাস করলাম। তিনি আমাদেরকে বেশ আপ্যায়ন করলেন, আমাদের কফি খাওয়ালেন। জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজ, ভাবকি, মেলন্দ, জামালপুর। বাইকার্স, এই মুহূর্তে আছি আমরা মাহমুদপুর বাজার। এটা হচ্ছে জামালপুর মেলানন্দ বাজারের পরে। তো এখানে আমাদের এক বাইকার ভাইয়ের সাথে পরিচয়। উনি আমাকে টেক্সট করেছিলেন, এমডি শফি ইসলাম ভাই। উনি কমেন্টস করেছিলেন আমি মাহমুদপুর বাজার মেলান্দ জামালপুর আসেন। তো এই কাছে এসেছিলাম, প্রথম কমেন্টস। তো যাই, দেখা করে যাই। তো ভাইয়ের এখানে আসছিলাম, ভাই চা খাওয়াইলো। এ হচ্ছে আমাদের শফি ইসলাম ভাই। দেখা করলাম, বাইকার আসলে একটা সম্প্রীতি, একটা সম্পর্ক তৈরি হয়। এখন ভাই আমাদের নিয়ে যাচ্ছে, এখানে কিছু ভালো ভিউ আছে। তো পথে চলতে পথে প্রবাসে এভাবেই আমাদের একে অপরের সাথে সম্পর্ক, একে অপরের সাথে পরিচয়। আর কথায় আছে যে বাইকার ভাই। উনি বললেন যে আমাদের এখানে চলেন, আসছেন একটু ঘোরাই নিয়ে আসছি। আমাদের এখান থেকে যমুনা সেতুর খুব সুন্দর ভিউ দেখা যায়। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে রয়েছি যমুনা নদীর পাড়ে। এটা হচ্ছে জামালপুরে একবারে শেষ প্রান্ত, রাস্তাও এই পর্যন্ত শেষ। সামনেই হচ্ছে যে বালুর যে দেখা যাচ্ছে টিভি, এরপরে হচ্ছে পানি। কিন্তু দুঃখজনক বিষয় যে ভিউটা অবশ্যই অনেক সুন্দর মনে হচ্ছে, কিন্তু রাত্রে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ সবি ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, চৌরাস্তার মোড় দাঁড়ানো আছে আমাদের আরো এক শুভাকাঙ্ক্ষী বাইকার ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসিফ ভাই ভালো?
One hour later. টাকাইলে না এর জামালপুর সেই ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনেকদিন পরে তোমার দেখলাম একটু ক্যামেরায় দেখাই দিই না বান্দরবন গেছিলা যে আমার বন্ধু আব্দুল্লাল কাফি আমরা যে বগালে গেছিলাম বাই রোডে তখন ওই হচ্ছে ট্যুর প্ল্যানার ছিল। আমরা রাতে আমার বন্ধু আব্দুল্লাহ আল কাফির বাসায় থাকবো। আর জামালপুরে মোটামুটি অনেক কিছু দেখলাম, আরো যদি কোনো কিছু দেখার বাকি থেকে থাকে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারবেন। নেক্সট কোনো ট্যুরে ইনশাল্লাহ আবার এসে এক্সপ্লোর করবো। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।